আজকে যেটা বলবো কোষের তড়িৎচালক বল এবং কোষের আভ্যন্তরীণ রোধ। আগে একদিন ক্লাস হয়েছে কোষের তড়িৎচালক বল সম্পর্কে বলে দিয়েছে, সুতরাং সেই বিষয়ে আজকে অতটা যাবো না। যেটা বলবো সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল বা যেটাকে ইএমএফ বলে, তার সঙ্গে কোষের যে আভ্যন্তরীণ রোধ তার একটা সম্পর্ক আমরা দেখে নেব। আচ্ছা, তো আমরা আসি। আমরা প্রথমে এটা যেটা গেছে এটা হচ্ছে একটা তড়িৎ কোষ। ঠিক আছে, তড়িৎ কোষের মধ্যে কি থাকে? তড়িৎ কোষ হচ্ছে অর্থাৎ এখানে একটা পাত্রের মধ্যে একটা সক্রিয় তরল ঢাকা থাকে। এটা সক্রিয় তরল, তার মধ্যে দুখানা তড়িৎদ্বার থাকে। তো এখানে ধরলাম এ একটা তড়িৎদ্বার আর বি একটা তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারটা ধনাত্মক তড়িৎগ্রস্ত, বি তড়িৎদ্বারটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তো এই তড়িৎদ্বার দুটোকে যদি কোনো পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তাহলে তার মধ্যে একটা তড়িৎ প্রবাহ শুরু হবে। একটা পরিবাহী তার দিয়ে সংযুক্ত করেছি আর পরিবাহী তারের মধ্যে একখানা রোধ অর্থাৎ যে কোনো একটা তড়িৎ যন্ত্র বলতে পারি আমরা। যে কোনো একটা তড়িৎ যন্ত্র যদি লাগানো হয় তার একটা রোধ থাকে, রোধের মান হচ্ছে আর। ঠিক আছে, পরিবাহীতে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে আই। পরিবাহীতে একটা তড়িৎ প্রবাহ শুরু হলো আই, এই রোধের মধ্য দিয়ে গিয়ে আবার এই পথে তড়িৎ প্রবাহটা ফিরে আসছে বি পথে তড়িৎদ্বার। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে। কোথায়? না, এই বাইরে একটা বর্তনী, যে তড়িৎ বর্তনী আছে, এই বহির্বর্তনী, এটাকে বলা হয় বহির্বর্তনী। এই বহির্বর্তনী দেখতে পাচ্ছি এ থেকে তড়িৎ প্রবাহ গিয়ে বি পাতে এসে ফিরে আসছে। আবার এই সক্রিয় তরল যেটা রাখা আছে না, এর মধ্যে দিয়েও একটা তড়িৎ প্রবাহ হয়। সেই তড়িৎ প্রবাহ হয় চলে সেটা বি থেকে এর মধ্যে। ঠিক আছে, আর তড়িৎ প্রবাহের যে পথ, সেই পথটা আমরা কি পাচ্ছি? এ থেকে শুরু করে এই পথে গিয়ে এদিক থেকে সে বি পাতে আসছে, বি পাত থেকে আবার এ পাতে হচ্ছে তড়িৎ প্রবাহ, একই তড়িৎ প্রবাহ যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করছি। প্রবাহ মাত্রা আই, তড়িৎ প্রবাহটা এইভাবে চলছে। তাহলে এই যে বর্তনী, দুটো বর্তনীতে এটাকে আমরা ভাগ করতে পারি। একটাকে বলি বহির্বর্তনী, এই বাইরের দিকে যে বর্তনীটা আছে সেটাকে বহির্বর্তনী, আর সক্রিয় তরলের মধ্যে যে বর্তনীটা আছে সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ বর্তনী বা সক্রিয় তরলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ। আর বাইরেরটা হচ্ছে বহির্বর্তনী। তাহলে বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখ, বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখ। আচ্ছা, একটা কথা মনে রাখবে, আমি যেগুলো বলছি সবগুলোই কিন্তু ঠিকঠাক শুনবে, তা না হলে অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিকঠাক লিখতে পারবে না। প্রত্যেকটা জায়গা ঠিকঠাক শুনবে, ঠিক আছে? নাহলে অ্যাসাইনমেন্টের উত্তরগুলোই করতে পারবে না, কনসেপ্টটা ক্লিয়ার হবে না। এই খানিকটা শুনলাম না, এইসব করলে কিন্তু তো অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তুমি করতে পারবে না মোট কথা। ঠিক আছে, সেজন্য পুরোটা ঠিকঠাক শুনবে। আচ্ছা দেখো, তাহলে এই যে বহির্বর্তনীতে এ থেকে বি এর দিকে, তাহলে বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখ হচ্ছে, এটা কি ধরনের ধনাত্মক পাত বা ধনাত্মক তড়িৎযুক্ত পাত বা ধনাত্মক তড়িৎদ্বার, আর বিটা কি ঋণাত্মক তড়িৎদ্বার। তাহলে এই চিত্র অনুসারে বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে। ঠিক আছে, আবার এ বলতে এটা কি? এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত। এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত থেকে কোন দিকে হচ্ছে? ঋণাত্মক প্রান্তের দিকে। ঠিক আছে, বহির্বর্তনী তড়িৎ প্রবাহ হচ্ছে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত দিকে। আচ্ছা, এই ভিতরে যে বর্তনী বা অভ্যন্তরীণ যে বর্তনী বা সক্রিয় তরলের মধ্যে দিয়ে ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয়, সেটাকে বলা হয় সক্রিয় তরল। সক্রিয় তরলের মধ্যে প্রবাহের অভিমুখ, তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে
বি থেকে এর দিকে, এখানে কিন্তু উল্টে গেছে, বি থেকে এর দিকে। বিটা কি প্রান্ত? এটা ঋণাত্মক প্রান্ত। ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে, ঠিক আছে? হলো? তাহলে দেখো তড়িৎ প্রবাহের অভিমুখটা আমরা পাচ্ছি বহির্বর্তনীতে আছি, আর পাচ্ছি এটা ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, আর অন্তর্বর্তনী বা ভিতরের সক্রিয় তরলের মধ্যে যে প্রবাহের অভিমুখ সেটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। আচ্ছা, তড়িৎ প্রবাহ যখন এই পথে যাচ্ছে, তো এই পথে একটা বাধার সম্মুখীন হচ্ছে, সেই বাধাটাকে বলা হয়েছে, বলছি আমরা, রোধ। তাহলে বহির্বর্তনের রোধ, বহির্বর্তনের রোধ, তার পরিমাণ করা হয়েছে ক্যাপিটাল আর। আচ্ছা, এখানে আর একটা জিনিস মনে রাখবে, এই যে তড়িৎ প্রবাহটা যখন বি থেকে এর দিকে যাচ্ছে, যাচ্ছে কার মধ্যে দিয়ে? সক্রিয় তরলের মধ্যে দিয়ে। সক্রিয় তরলের মধ্য দিয়ে যখন যাচ্ছে, তখন সেখানেও একটা, সক্রিয় তরলের মধ্যে যাওয়ার সময় সেখানেও একটা রোধ থাকে, ঠিক আছে? সক্রিয় তরলটাও তড়িৎ প্রবাহের পথে, তড়িৎ প্রবাহকে তার পথে বাধার সৃষ্টি করে, ঠিক আছে? তো সক্রিয় তরলটা একটা রোধের সৃষ্টি করছে। সক্রিয় তরলের জন্য যে রোধের সৃষ্টি হয়, সেই রোধটাকে বলা হয় আভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? এই আভ্যন্তরীণ রোধটাকে আমরা ছোট হাতের আর, স্মল আর দিয়ে প্রকাশ করবো। তাহলে অভ্যন্তরীণ রোধ কাকে বলে যদি প্রশ্ন করা হয়, তাহলে কি বলবে? সক্রিয় তরলের মধ্যে, এটা সক্রিয় তরল কোষের অবস্থায়, কোষের সক্রিয় তরলের মধ্যে তড়িৎ প্রবাহ যে পরিমাণ বাধার সম্মুখীন হয় সেটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। সক্রিয় তরলের মধ্যে তড়িৎ প্রবাহ যে বাধার সম্মুখীন হয় সেটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? সক্রিয় তরলের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যে বাধা প্রাপ্ত হয় বা যে বাধার সম্মুখীন হয় সেটাকে বলা যাবে কোষের আভ্যন্তরীণ রোধ, কোষের ক্ষেত্রে। তো ঠিক আছে, এতটা ক্লিয়ার হলো। তাহলে অভ্যন্তরীণ রোধ হচ্ছে, রোধটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করবো, স্মল আর। আর বহির্বর্তনীয় রোধ ক্যাপিটাল আর। এবার দেখো, পাশে আরো একটা বর্তনী আঁকা হয়েছে, এই যে বর্তনী, এই বর্তনীরই রূপ ছোট করে, মানে সাংকেতিক রূপ আমরা বলছি। এই কোষের ধনাত্মক প্রান্ত হচ্ছে, ঋণাত্মক প্রান্ত হচ্ছে, এই যে কোষের ধনাত্মক প্রান্ত হচ্ছে, ঋণাত্মক প্রান্ত আছে। এই কোষটার সঙ্গে বাইরের দিকে একটা রোধ লাগানো আছে, বাইরের দিকে একটা রোধ লাগানো আছে। আর এই যে বর্তনী, সেই বর্তনীর সঙ্গে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I। আর এই যে কোষের এই আভ্যন্তরীণ যে রোধ, এর মধ্যেও তো একটা রোধ আছে, এখান থেকে যে রোধটা বললাম সেটাকে হচ্ছে আভ্যন্তরীণ রোধ। কোষের মধ্যে যে রোধ, সেটাকে আমরা বাইরে একটা আলাদা করে এঁকেছি এটাকে পাশে, সেটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটা হলো স্মল আর, ঠিক আছে? এবার এই যে কোষটা আঁকা হয়েছে, কোষটার এই যে এই কোষটা হচ্ছে এটা, কোষের ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, বড় যে দাগ দেওয়া হয় সেটা হচ্ছে কোষের ধনাত্মক প্রান্ত হয়, আর ছোট যে দাগ দেওয়া হয় সেটা হয় ঋণাত্মক প্রান্ত। আবার তড়িৎ কোষটা আমরা কিভাবে আঁকি? এইভাবে আঁকি, আমাদের বড় দাগটা বোঝায় ধনাত্মক প্রান্ত আর ছোট দাগটা বোঝায় ঋণাত্মক প্রান্ত। কোষটা আমরা এইভাবে আঁকি। তো এই যে তড়িৎ কোষের তো একটা তড়িৎচালক বল পাওয়া যায়, তড়িৎচালক বলের মান পাওয়া যায়। সেই তড়িৎচালক বল মনে করো ই, কোষের তড়িৎচালক বল হচ্ছে ই ইউনিট ভোল্ট হয়, এগুলো সব পড়ে থাকবে। তো কোষের তড়িৎচালক বল হচ্ছে ই। তাহলে এই যে বর্তনীটা, এই বর্তনীটা হচ্ছে এই বর্তনীরই সাংকেতিক রূপ, বা ছোট করে এঁকে বোঝানোর জন্য এইভাবে আমরা তৈরি করলাম। এই যে কোষের তড়িৎচালক বল হচ্ছে।
ঠিক আছে। তাহলে এতটা এই কোষটাকে আমরা এখানে ফোকাস করলাম। কিভাবে ফোকাস করেছি, এখানে যে কোষের এই যে কোষের যে তড়িৎচালক বল সেটা হচ্ছে ই, আর কোষের যে আভ্যন্তরীণ নিয়ম সেটা হচ্ছে আর। কোষের তড়িৎচালক বল হচ্ছে ই, আর আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, সেটাকে এখানে লিখেছি স্মল আর। আর বাইরে যে বহির্বর্তনীতে যে রোধ সেটা হচ্ছে আর, আর বর্তনীর মধ্যে দিয়ে যে প্রবাহ হচ্ছে সেটা হচ্ছে আর। তাহলে এই কোষটাকে আমরা এই বর্তনীটাকে পুরো বর্তনীটাকে আমরা এখানে অঙ্কন করলাম। ঠিক আছে। তাহলে এবার কোষটার আমাদের আর দরকার নেই, কোষটা এবার আমরা মুছে ফেলতে পারি। আচ্ছা, এবার দেখো এই যে তড়িৎ কোষটা, সেই তড়িৎ কোষে দেখো মোট রোধ কত। একটা বাইরে এইদিকে বহির্বর্তনীতে একটা রোধ আছে আর, আর অভ্যন্তরীণে একটা রোধ আছে সেটা হচ্ছে স্মল আর। তাহলে কোষটার মধ্যে এই মানে বর্তনীর মোট রোধ, বর্তনীর মোট রোধ কত, বর্তনীর মোট রোধ হলো এটা। বর্তনীর তড়িৎচালক বল বা কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল কত, কোষের তড়িৎচালক বল হচ্ছে ই। ঠিক আছে, এটা আমরা ধরেছি কোষের তড়িৎচালক বল লিখলাম ই ভোল্ট। মোট রোধ পেয়েছি, তড়িৎচালক বল পেয়েছি। তাহলে আমাদেরকে বের করতে হবে ধরো প্রবাহ মাত্রা। তাহলে কোষের প্রবাহ মাত্রা সমান কত হবে। আমরা ওহমের যে সূত্র পড়েছিলাম, সেই ওহমের সূত্রতে আমরা জেনেছিলাম এরকম ফর্মুলা, ভি সমান ছিল আই আর, তাহলে আই সমান ছিল হবে ভি বাই আর, মানে বিভব পার্থক্য বা মোট বিভব পার্থক্য দুই প্রান্তের মধ্যে, এটাই হচ্ছে এখানে মোট ই, অর্থাৎ এখানে মোট কোষের তড়িৎচালক বল যেটা সেটা হচ্ছে ই, তাকে কি দিয়ে ভাগ করতে হবে, তাকে মোট রোধ দিয়ে। মোট রোধ কত হলো এটা। ঠিক আছে, প্রবাহ মাত্রা হচ্ছে এটা। আচ্ছা, প্রবাহ মাত্রাটাকে আমরা আই অক্ষর দিয়ে প্রকাশ করি, তাহলে এর মধ্যে আই দিয়েই প্রকাশ করেছি এটাকে। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে কি, আই সমান ই বাই আর প্লাস আর, এই সমীকরণটা করবো। এটা যদি আমরা কোনাগুলো গুণ করি তাহলে আমরা কি পাবো, আই আর প্লাস আই ইন্টু আর সমান হচ্ছে ই, বা আচ্ছা এই আই আর টার্মটা দেখো, আই আর টার্মটা কি, আই আর টার্মটা হচ্ছে এই যে আর রোধটা আছে, রোধের মধ্যে যদি প্রবাহ আই হয়ে থাকে, কোন রোধের মধ্য দিয়ে যদি আর প্রবাহ হয়, এই আর রোধ হয়, আর রোধের মধ্যে যদি আই প্রবাহ হয়, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি সমান কি ফর্মুলা, ভি সমান আই আর। তাহলে বিভব পার্থক্যের এই যে ফর্মুলা ভি সমান আই আর, তাহলে সেখান থেকে আমরা এই টার্মটাকে আমরা চেঞ্জ করছি। আই আর জিনিসটা কি, আই টু ক্যাপিটাল আর, এটা খেয়াল রাখবে ক্যাপিটাল আর। এই যে রোধটা, এই রোধের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, দুই প্রান্তের মধ্যে। ভি সমান আই আর পেলাম হলো। ঠিক আছে, তাহলে এবার আমি ভিটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে আমাদের কি পাবো, আই আর যে টার্ম, আই আর ইকুয়াল টু পাবো আমরা ই মাইনাস ভি, আই আর সমান পাচ্ছি ই মাইনাস ভি। ইটা কি, ই হচ্ছে কোষের তড়িৎচালক বল, আর ভিটা কি, ভিটা হচ্ছে যে বহির্বর্তনীতে যে রোধ আছে সেই রোধের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য। আচ্ছা, এতটা হয়েছে, এতটা লিখে নেওয়া হবে, তারপর এই জিনিসের গুরুত্বটা ভালো করে বুঝতে হবে। আমরা লিখলাম আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি, এই টার্মটা পেয়েছি।
আচ্ছা, এই আরটা কি? আরটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ। কোষের আভ্যন্তরীণ রোধ, আভ্যন্তরীণ রোধ, রোধের সঙ্গে যদি আই গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়? তাহলে পাওয়া যায় বিভব পার্থক্য। বা এই ক্ষেত্রে এই আরটা কার মধ্যে? কোষের মধ্যে। কোষের মধ্যে বিভব পতন, এই যে টার্মটা পোটেনশিয়াল ড্রপ বলে এটাকে, বিভব পতন কোষের মধ্যে আভ্যন্তরীণ রোধের জন্য কিছু পরিমাণ বিভব পতন ঘটে। এই আইআর টার্মটাকে বলা হয় বিভব পতন। বিভব পতন সমান বিভব পতন, এটাকে আমরা কি বলবো? আইআর। আই ইন্টু আর, আই বলতে প্রবাহ মাত্রা, আর আর মানে কি? কোষের আভ্যন্তরীণ রোধ। এই আইআর ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? ই মাইনাস ভি। যেখানে ইটা কি? ইটা হচ্ছে কোষের তড়িৎচালক বল, আর এটা হচ্ছে বহির্বর্তনের বিভব পার্থক্য। তাহলে বিভব পতন নির্ণয় করতে গেলে আমাদের কি জানতে হবে? কোষের তড়িৎচালক বল জানতে হবে, আর বাইরে যে পরিমাণ বিভব পতন, এটাও বিভব পতন হচ্ছে, বহির্বর্তনীতে বিভব পতন সেটাও বলতে পারো, বা এই রোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য সেটাও বলতে পারো। এই দুটো জিনিসকে আমাকে জানতে হবে। মনে করো তোমাকে কোনো প্রশ্ন দেওয়া আছে, আইআর বের করতে হবে। ই এর মান দেওয়া হয়েছে, মনে করো ই বলেছে 5 ভোল্ট, ই বলেছে 5 ভোল্ট, আর ভি বলেছে ধরো 4 ভোল্ট। ঠিক আছে, তাহলে বিভব পতন কত? আইআর সমান কত? আইআর সমান কি হবে? 5 মাইনাস 4 সমান 1 ভোল্ট। তাহলে কোষের বিভব পতন কত হলো? 1 ভোল্ট। ঠিক আছে, অঙ্ক থাকতেই পারে এই ধরনের। বিভব তড়িৎচালক বল বলেছে, ই বলতে কি বোঝায়? ই মানে হচ্ছে তড়িৎচালক বল, তো প্রথমে বলে রেখেছি, কিন্তু ই মানে ইএমএফ বলে, ইএমএফ বা তড়িৎচালক বলও বলতে পারে, ইএমএফও বলতে পারে, তড়িৎচালক বল বলে। তড়িৎচালক বল হচ্ছে 5 ভোল্ট দেওয়া আছে, আর বহির্বর্তনীতে যে বিভব পতন সেটা বলছে 4 ভোল্ট, বা বহির্বর্তনী যে বিভব পার্থক্য সেটা বলেছে ধরো 4 ভোল্ট। তাহলে বিভব পতন কত কোষের? কোষের বিভব পতন কত? অবশ্যই কোষের বিভব পতন কত? 5 মাইনাস 4 সমান হচ্ছে 1 ভোল্ট। তাহলে এটা হলো। আচ্ছা, আবার একটা জিনিস ভালো করে খেয়াল করো। ধরো আমাদের তো এই তো কোষ, কোষের মধ্যে দুটো তড়িৎ দল, ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক, একটা বলছিলাম এ, একটা হচ্ছে বি বলছিলাম, আর এর মধ্যে থাকে কি? সক্রিয় তরল থাকে। তো এর মধ্যে প্রবাহ বলছিলাম আমরা আই। যদি প্রবাহ না হয়, প্রবাহ কখন হবে? প্রবাহ প্রবাহ হবে যদি যখন এই বর্তনীটাকে এই বর্তনীর সঙ্গে যোগ করা হয়। যদি সংযোগ না করা হয়, বর্তনীটাকে ধরো সংযোগই করা হলো না, এই প্রান্তের সঙ্গে দুই প্রান্তটাকে সংযোগ করা হলো না, তাহলে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ এর মধ্য দিয়ে হবে না। সংযোগ যদি না করা হয়, যদি বর্তনীর দুটোতে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত না করা হয়, বর্তনী ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তকে যদি সংযুক্ত না করা হয়, তাহলে সেই ধরনের বর্তনীকে বলা হয় মুক্ত বর্তনী। ঠিক আছে, এটা মনে রাখবো। যদি ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তকে যদি সংযুক্ত না করা হয়, তখন সেটা থাকে মুক্ত বর্তনী। সেই মুক্ত বর্তনীতে তাহলে কি কোনো তড়িৎ প্রবাহ হবে? কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে সেই ক্ষেত্রে আই সমান কত পাবো? কোনো তড়িৎ প্রবাহ নেই, আই ইকুয়াল টু 0 মুক্ত বর্তনীতে। হলো। আচ্ছা, মুক্ত বর্তনীতে আই যদি 0 হয়, তাহলে আমাদের এই যে ফর্মুলা ছিল, এই ফর্মুলাটাকে বসাই। আইটা যদি 0 হয়, তাহলে আমাদের এইদিকে রেজাল্টটা কত হবে? আই আর সমান ই মাইনাস ভি আছে তো। তাহলে এই ক্ষেত্রে এই 0টা যদি বসে, তাহলে এইদিকে 0 পাবো। 0 রেজাল্ট হচ্ছে ই মাইনাস ভি। ঠিক আছে, তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে? ই সমান এটা একটা গুরুত্বপূর্ণ কথা দেখা যাচ্ছে। তাহলে দেখো, মুক্ত বর্তনীতে কি ফর্মুলা পাওয়া যায়? মুক্ত বর্তনীতে হচ্ছে কোষের তড়িৎচালক বল
সেটাই হচ্ছে দুই প্রান্তে বিভব পার্থক্যের সঙ্গে সমান। মুক্ত বর্তনী যদি থাকে তাহলে কোষের যে তড়িৎচালক বলের ভ্যালু সেটাই হচ্ছে কোষের দুই প্রান্তে বিভব পার্থক্যের সঙ্গে সমান। প্রশ্ন হতে পারে এরকম, কোষের তড়িৎচালক বল কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমান কখন হয়? তখন হবে যদি বর্তনীটা কি অবস্থায় থাকে? মুক্ত বর্তনী হয়। মুক্ত বর্তনীতেই এটা সম্ভব। ঠিক আছে, প্রশ্ন হবে, সমস্ত প্রশ্নই থাকবে অ্যাসাইনমেন্টে, সুতরাং বাদ দেওয়ার কিছু নেই, সবটাই রেকর্ডিংও থাকবে, যদি দরকার পড়ে আবার তোমরা শুনে নিতে পারো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, শেষ করে দেবো এটাকে। আরেকটা বিষয় হচ্ছে এই যে আভ্যন্তরীণ রোধ, কোষের এই যে আভ্যন্তরীণ রোধ বা যেটা এখন আমরা স্মল আর দিয়ে প্রকাশ করছি, স্মল আর বা কোষের আভ্যন্তরীণ রোধ, এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? কোষের আভ্যন্তরীণ রোধ মূলত তিনটে বিষয়ের উপর নির্ভর করে। নির্ভর করে এক নম্বর, এই যে কোষের এই যে তড়িৎদ্বার দুটো আছে, সেই তড়িৎদ্বার দুটোর ক্ষেত্রফল। তড়িৎদ্বারের ক্ষেত্রফল, তড়িৎদ্বারের ক্ষেত্রফল যদি বেশি হয়, বেশি হলে তড়িৎদ্বারের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে আর এর মান কি হয়? কমে। ক্ষেত্রফলটাকে এ দিয়ে বলছি আমি, ক্ষেত্রফল এরিয়া। ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে আভ্যন্তরীণ রোধ কি হবে? কমবে। ঠিক আছে, আর উল্টো ক্ষেত্রফল যদি কম হয় তাহলে আভ্যন্তরীণ রোধ বাড়বে। তাহলে এক নম্বর বিষয় এর উপর নির্ভর করে যেটা তড়িৎদ্বারের উপর, তড়িৎদ্বারের ক্ষেত্রফল। দু নম্বর, তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব। এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব, ধর আমি যেটাকে ডি বললাম, ডিস্ট্যান্স। এই দূরত্ব যদি বাড়ে তাহলে আভ্যন্তরীণ রোধও বেশি হয়। এদের মধ্যবর্তী দূরত্ব যদি বেশি হয় তাহলে আভ্যন্তরীণ রোধও বাড়ে, আরটাও বাড়বে। ডি যদি বাড়ে তাহলে আভ্যন্তরীণ রোধ আরও বাড়বে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে আরেকটা, সক্রিয় তরল, এর মধ্যে যে তরলটা থাকে, যে তরল থাকে, সেই সক্রিয় তরলের প্রকৃতির উপর নির্ভর করে। সক্রিয় তরলের প্রকৃতি। অর্থাৎ বিভিন্ন ধরনের তরলের ক্ষেত্রে রোধের, আভ্যন্তরীণ রোধের মানটা বিভিন্ন। কোনো কোনো তরলের ক্ষেত্রে দেখা যায়, সক্রিয় তরলের ক্ষেত্রে কোনো কোনো তরলের ক্ষেত্রে দেখা যায় আভ্যন্তরীণ রোধ কম, কোনো তরলের ক্ষেত্রে আভ্যন্তরীণ রোধ বেশি। এটা নির্ভর করে যে তরলটা ব্যবহার করা আছে, সক্রিয় তরল হিসেবে যেটাকে ব্যবহার করা আছে সেই তরলের প্রকৃতির উপর। ঠিক আছে, কোষের আভ্যন্তরীণ মূলত তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎদ্বারের ক্ষেত্রফল, তড়িৎদ্বারের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে রোধ কমে। আর তড়িৎদ্বার 2 নম্বর হচ্ছে তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব, তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব যদি বেশি হয় তাহলে আভ্যন্তরীণ রোধও বাড়বে। রোধ বাড়লে, এই ডিস্টেন্স বাড়লে মানে দূরত্ব বাড়লে রোধ বাড়বে, দূরত্ব যদি কমে তাহলে রোধ কমবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সক্রিয় তরলের প্রকৃতি, অর্থাৎ এখানে যে তরল পদার্থটা ব্যবহার করা হয়েছে সেই তরলের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে কোষের আভ্যন্তরীণ মূলত তিনটে বিষয়ের উপর নির্ভর করছে। ঠিক আছে, স্যার কোনো প্রশ্ন আছে? জিতন, প্রশ্ন আছে কিছু? পড়ছো তো? ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবে। আচ্ছা, ছেড়ে দাও।